আমাকে যে শাস্তি দিল ট্রাইব্যুনাল, এটা হলো 11/4। আমি এই বিষয়টা আমি সুনির্দিষ্ট করে বলছি, যেহেতু তার বেআইনিভাবে আমার নমিনেশন পেপার বাতিল করা হয়েছে। এই আইনের ব্যাখ্যাটা আমি দিচ্ছি। নির্বাচন কমিশন এই মামলাগুলোর লেটেস্ট পজিশন নমিনেশন পেপারে হলফনামার মাধ্যমে বর্ণনা করতে বলেছে। সে অনুযায়ী আমি আমার নমিনেশন পেপারে 70টি ফ্যাসিবাদী আমলের মিথ্যা মামলার বর্ণনা পেশ করেছি। ওনারা বলেছেন সম্ভব হলে এগুলোর কাগজপত্র দেওয়ার জন্য। অনেকটা ঐচ্ছিক মামলার তারিখ, লেটেস্ট পজিশন বর্ণনা করতে বলেছেন। সাপোর্টিং কাগজগুলো ছিল ঐচ্ছিক। আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম আমরা। সকল মামলা দাখিল করেছি, সাপোর্টিং পেপার দিয়েছি, কোথাও আদালতের সার্টিফিকেট করিয়েছি, কোনো কোনো ক্ষেত্রে আইনজীবীর সার্টিফিকেট আছে। অর্থাৎ নিখুঁতভাবে আমার আইনজীবীগণ আমার নমিনেশন পেপারে ফাইল করেছেন, সবকিছু পেশ করেছেন। হলফনামায় সম্পদ বিবরণী আছে, যথারীতি সেটা আমরা করেছি। সম্পদ বিবরণীর ক্ষেত্রে যে মামলা, সেখানেও হয়রানিমূলক মামলা আছে, অযাচিত অনেকগুলো মামলা উদ্দেশ্যমূলকভাবে হয়রানি করার জন্য আর্থিকভাবে আমাদেরকে নানাভাবে চাপিয়ে দিয়ে ফ্যাসিস্ট সরকার জুলুম করেছে। যেহেতু দেশে আইন বিদ্যমান, আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে সবকিছু উল্লেখ করেছি। যেহেতু 29 তারিখ এগুলো দাখিল করেছি, বাছাইয়ের দিন আনুষ্ঠানিকভাবে এগুলো রিটার্নিং অফিসার যিনি আছেন নির্বাচনের, প্রতিটি আসনের রিটার্নিং অফিসার যেভাবে আছে, উনি 4টা এটা যথারীতি শুরু করেছেন আমি জেনেছি। সেখানে উনি নিজের থেকেই প্রত্যেকটি আইটেমে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের যারা কর্মকর্তা আছেন, যেমন বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি থাকে, যেটা এটা আমাদের মাদার ব্যাংক, সব ব্যাংকের রিপোর্ট তাদের মাধ্যমে কালেক্ট হয়। কোনো ব্যাংকে কোনো ধরনের খেলাফি ঋণ আছে কিনা এ ব্যাপারে স্পষ্ট ভাষায় বলেছেন ডিসি সাহেব নিজে, যিনি রিটার্নিং অফিসার, উনি ঋণ খেলাফি নন, ব্যাংকের কোনো অভিযোগ নাই। ট্যাক্সের কোনো অভিযোগ আছে? উপস্থিত ট্যাক্সের যিনি অফিসার ছিলেন, কর্মকর্তা, তিনি সুস্পষ্ট বলেছেন ওনার বিরুদ্ধে এই রিটার্নিং অফিসারের সামনে যে ডকুমেন্ট আছে মনোনীত হলফনামা, সেই ভিত্তিতে বর্ণনায় এ ধরনের আমাদের কোনো অভিযোগ নাই। তৃতীয় হচ্ছে মামলা সবকিছু গ্রহণ হয়েছে, সব এভিডেন্স আছে, বর্ণনা আছে, সব কিছু আছে। উনি নিজের থেকে একটি মামলা নিয়ে আসলেন সামনে, সেটা আমার হলফনামায় উল্লেখ আছে এবং এটার পেপার সাবমিট করা আছে। মামলাটা কি? মামলাটা হচ্ছে 2013 সালের তৎকালীন তথাকথিত যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইসিটির যে কোর্টটা ছিল, যেটাকে বলা হয় ক্যাঙ্গারু কোর্ট। আন্তর্জাতিক আইনজীবীরা এটাকে এই নামে আখ্যায়িত করেছে। সেই আইনে আমাদের দেশের 6 জন সূর্য সন্তানকে ফাঁসি দেওয়া হয়েছে অন্যায়ভাবে। সেই আইনে আমাদের অসংখ্য নেতাকে, শীর্ষ নেতাকে, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সহ অনেককেই আমৃত্যু সাজা দেওয়া হয়েছে। প্রথমে মৃত্যুদণ্ড, আপিলে গিয়ে সেটা হয়েছে। এই মামলায় অনেকেই সারা জীবন জেলে ছিলেন, পরিবার থেকে ডিটাচ ছিলেন, সেখানে তাদের মৃত্যুবরণ হয়েছে। একই ধরনের মামলা বা ট্রায়াল যেটা হচ্ছিল এখানে, জুডিশিয়াল কিলিং যেটা আমরা বলি, অর্থাৎ বিচারিক হত্যা। কেন বললাম বিচারিক হত্যা? এই জন্য বলছি, এই মামলায়
দায়েরকৃত একজন আসামি চৌধুরী মঈনুদ্দিন ব্রিটিশের আদালতে তার মানহানিকর মামলা করেছিলেন। আমরা সবাই জানি ব্রিটিশ আদালত পৃথিবীর আইন এবং আইনের স্ট্যান্ডার্ড ন্যায় বিচারের ক্ষেত্রে সর্বোচ্চ একটি আদালত হিসেবে স্বীকৃত। সেখানকার আদালত বলেছে এটা জুডিশিয়াল জেনোসাইড। জেনোসাইড বলেছে এখানে একাধিক মানুষকে খুন করা হয়েছে, সে কারণে জুডিশিয়াল জেনোসাইড বলেছে। এটিএন আজহারুল ইসলাম সাহেব 24 5 আগস্ট পরিবর্তনের পর উনার মামলা রিভিউ করেছেন। উনার মৃত্যুদণ্ড আদেশ ছিল। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আদালত স্বাধীন ছিল, ফেসিবাদী আমলে আদালত স্বাধীন ছিল না। সেখানে রাজনৈতিক ফেসিবাদী সরকারের হস্তক্ষেপেই এই সাজানো রায় মানুষগুলোকে জুডিশিয়াল কিলিং হয়েছিল। আল্লাহ তাআলা ওনার হায়াত রেখেছেন, মৃত্যুদণ্ড থাকলেও রিভিউটা বাকি ছিল। সেই কারণে রিভিউ পিটিশন উনি দায়ের করেছেন। যখন অন্তর্বর্তীকালীন সরকার আসে, বিচার বিভাগ স্বাধীন হয়। ফুল বেঞ্চের শুনানির পর আদালত অনেকগুলো মন্তব্য করেছে। আদালতের প্রথম মন্তব্য হচ্ছে, ওনার উপর যে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে এটা আইনসম্মত হয়নি, রাজনৈতিক হস্তক্ষেপ হয়েছে এবং যথাযথভাবে বিচার হয়নি। সাক্ষীর দুর্বলতা আছে, আইনের দুর্বলতা আছে, পক্ষপাতিত্ব আছে, ডিকটেশন আছে। সেই কারণে ফুল বেঞ্চে অ্যাপিলেট ডিভিশনের 7 জন বিচারপতি চিফ জাস্টিসের নেতৃত্বে যে রায় দিয়েছে, এটিএম আজহারুল ইসলাম 1971 সালের কোনো কথিত মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত নন, তাকে বেকসুর খালাস দিয়েছে। এরকম একটি আদালত দ্বারা মানুষকে খুন করার যে জুডিশিয়াল প্রসেস করা হয়েছে, সেটাকে বাংলাদেশের সিনিয়র আইনজীবীগণ বিতর্কিত আদালত বলেছে। আন্তর্জাতিক আইনজীবীদের একটা সম্মেলন সেমিনার হয়েছিল সেরাটনে, সেখান থেকেও এই আদালতের বিরুদ্ধে নানা প্রশ্ন তোলা হয়েছে। এটা আন্তর্জাতিক মানের বিচার হচ্ছে না, এই আইনটাও আন্তর্জাতিক বিচার সম্পন্ন নয়। আমি একটা সমাবেশে শাপলা চত্বরে এই বিতর্কিত আদালত বলছিলাম। এই ভিডিও ফুটেজটা হয়তো আপনারা এখনো পাচ্ছেন। বিতর্কিত আদালতে ন্যায় বিচার পাওয়া সম্ভব নয়, এটা আমার বক্তব্য নয়, বাংলাদেশের সিনিয়র আইনজীবীরা এটা বলেছেন। এই কোড আনকোড এই বক্তব্যটাকে পলিটিক্যাল উদ্দেশ্যে ইন্টেনশনালি আদালতে নিয়ে আসা হয়েছে। সেই কোর্টে আমার ভালো ছিল তারা মামলা দায়ের করেছে মামলা, অর্থাৎ সেখানকার আইনে আর্টিকেল সাব আর্টিকেল 4 যেটা বলা আছে সেটা আদালতের ক্ষমতা বলে। আদালত আন্তর্জাতিক অপরাধের যে ফৌজদারি অপরাধের বাইরেও যদি কেউ আদালত মনে করে আইনের আওতায় আনা দরকার, সেটা কগনিজেন্সে নিতে পারে। তা আমার বক্তব্যটা কোড আনকোডও একজন আইনজীবীর বক্তব্য, আমার বক্তব্য ছিল না। তথাপি উদ্দেশ্যমূলকভাবে হয়রানি করার জন্য আদালত অবমাননার মামলা হয়েছে। এটা মামলাটা একতরফা ছিল, শুনানি, সাজা সবকিছুই। 2 মাসের মধ্যে সাজা ঘোষণা করা হলো, 3 মাসের আমাকে জেলে পাঠানোর জন্য রায় দিল গ্রেপ্তারপূর্বক। দ্বিতীয় ছিল 3000 টাকার আর্থিক দণ্ড, অনাদায়ী আরও কয়দিন যেন সেখানে একটা কথা উল্লেখ আছে। আমি আদালতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কোর্টে সারেন্ডার করি। সে মামলায় পরে আমার জামিন হয়, আমি জেলে ছিলাম। তারপরে এই মামলা যেহেতু শেষ হয়ে গেছে এই পর্ব, তখন
আমি নিজের থেকেই আইনজীবীকে বলেছি এই মামলা যেন আপিল হয়, কারণ আমার উপর ইনজাস্টিস করা হয়েছে, জাতি জানুক, ভবিষ্যৎ প্রজন্ম জানুক কি অবিচারটা এখানে হয়েছে। সেই জন্য আমি মাননীয় সুপ্রিম কোর্টে আপিল করেছি। আপিলটা এখন পেন্ডিং আছে, চলমান আছে। ইতিমধ্যে একাধিকবার সিরিয়ালে আসছিল। জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ মামলা থাকায়, কেয়ারটেকার সরকার ব্যবস্থার মামলা আর অন্যান্য মামলা, এটি আজহার ইসলাম সাহেবের মামলা, এগুলো জাতীয় গুরুত্বপূর্ণ মামলা। সেই কারণে এটা সিরিয়ালে থাকলেও প্রায়োরিটির ক্ষেত্রে এটা পিছনে পড়ে যায়। সেভাবে এখনো আদালতে পেন্ডিং মামলাটা আছে। কোনো আদালতের রায় যদি হয়, আপিল যদি চলমান থাকে, সেক্ষেত্রে জামিনে আসামি তার বিরুদ্ধে কি নেওয়া যায় না যায় এগুলো আইনি বিষয়। আমার যে ট্র্যাডিশনালি আমি জানি, আইনের বিষয়ে আমি ব্যাখ্যা দিতে চাই না, আইনজীবীরা দেবেন। এই ক্ষেত্রেও আমার ওপর কোনো ধরনের এখানে হস্তক্ষেপ হওয়ার সুযোগ নেই। দ্বিতীয় হচ্ছে আজকের ঘটনাটা। আজকের ঘটনা হচ্ছে আমাদের কনস্টিটিউশনাল 66(2) ঘ, সংবিধানের ধারা নম্বর 66(2) ঘ, সেখানে বলা আছে কোনো ট্রাইব্যুনালে যদি কেউ সাজাপ্রাপ্ত হয়, তাহলে তিনি জাতীয় সংসদ নির্বাচনে অযোগ্য বলে বিবেচিত হবেন। আর সংবিধানের এই অংশটা এবার আরপিওতে রাজনৈতিক দলগুলো পরামর্শ দিয়েছে, আমরাও দিয়েছি, নির্বাচন কমিশন আরপিওর অন্তর্ভুক্ত করেছে। অর্থাৎ একেবারে কপি পেস্টের মতোই। আগেও আইনটা মাদার লতে ছিল, এখন বাংলাদেশের সুপ্রিম ল হলো কনস্টিটিউশন, সংবিধান সর্বোচ্চ আইন। তার অধীনে যে আইন তৈরি হয়েছে সেটার নাম হলো নির্বাচন পরিচালনার জন্য আরপিও। তো এখন সেই আরপিওতে কোনো ধারা যদি থাকে, আমার জানা মতে 66(2) গ সংবিধানের ধারা থাকে, আরপিওর 12 মদিন্যানতে ইনক্লুড হয়েছে, তাহলে এটা নতুন আইন না, এটা আগের সংবিধানের ধারাটাই এখানে ইনক্লুড করা হয়েছে। তাহলে আমাকে যে শাস্তি দিল ট্রাইব্যুনাল, এটা হলো 11(4). আর এই বিষয়টা আমি সুনির্দিষ্ট করে বলছি, যেহেতু তার বেআইনিভাবে আমার মনোনয়ন বাতিল করা হয়েছে, এই আইনের ব্যাখ্যাটাই আমি দিচ্ছি। 11(4) হলো কোর্টের এখতিয়ার, পাওয়ার অফ দ্য কোর্ট। এই বলে ওনারা আদালত অবমাননার এই ধারায় আমাকে 3 মাসের সাজা দিয়েছিলেন। আর ইন্টারন্যাশনাল যে কোর্ট আছে, আইন আছে, আমরা আইসিটি যেটা বলছি, এই আইসিটি মামলার 9 ধারায় যখন কোনো মামলা হয়, কথা কি আপনার ক্লিয়ার হলেন? তো আমারটা হলো 11(4), কিন্তু আইসিটি আইনে হচ্ছে 9 ধারা। 9 ধারা যদি মামলা হয়, তাহলে সুনির্দিষ্ট মামলা হইতে হবে সুনির্দিষ্ট অপরাধের উপর, যে এই আসামি এই ক্রাইমগুলো করেছে, অপরাধ। নাম্বার 2, এটা তদন্ত হতে হবে, একটা চার্জ গঠন করতে, চার্জশিট দাখিল করতে হবে। নাম্বার 4, এই দাখিলকৃত চার্জের ভিত্তিতে বিচার হবে কি হবে না, এর জন্য চার্জ ফ্রেম করতে হবে। চার্জ ফ্রেম হওয়ার পরে ট্রায়ালে যাবে, সাক্ষী দ্বারা প্রমাণিত হলে তারপরে রায় হবে। এই 9 ধারার কোনো প্রসেস 9-এর এই 3 ধারা আর্টিকেল 3-তে কোনো ফলো করা হয়নি। আর্টিকেলটি হলো আইসিটি অ্যাক্টের, এগুলো অনেকগুলো বিধান, এই জন্য একটু পার্থক্য হচ্ছে।